চলো, আমাদের নীতি শতক, নীতি শতক কার রচনা? নীতি শতক কার রচনা? ভর্তৃহরি। একদম, ভর্তৃহরি তিনি নীতি শতক রচনা করেছেন। ঠিক আছে, এবার নীতি শতক যিনি রচনা করেছেন তিনি হচ্ছেন ভর্তৃহরি। তিনি শুধু নীতি শতক রচনা করেননি, নীতি শতক রচনা করার সঙ্গে সঙ্গে তিনি আরো একটা গ্রন্থ রচনা করেছেন। বলতে পারবে কি? আরো দুটি গ্রন্থ রচনা করেছেন, বলো। প্রথম শৃঙ্গার শতক এবং বৈরাগ্য শতক। প্রথমে তিনি শৃঙ্গার শতক রচনা করেন, তারপরে নীতি শতক, তারপরে সবশেষে বৈরাগ্য শতক তিনি রচনা করেন। এবার একটা গল্প আছে, তোমাদের একটু গল্পটা শোনাই, তাহলে তোমরা হয়তো বুঝতে পারবে ব্যাপারটা। আহ, আচ্ছা, আগে পুরো সম্বন্ধেটা বলে নেই, তারপরে আমরা পরবর্তীকালে যাচ্ছি। ঠিক আছে, নীতি শতক ভর্তৃহরির রচনা। ওনার পিতা ছিলেন হচ্ছে গন্ধর্ব সেন। ভালো করে মাথায় রাখবে, এগুলো কিন্তু প্রশ্ন ওরা দিতে পারে। মালব দেশের রাজা ছিলেন। কোন দেশের? মালব দেশের রাজা। তাই ভর্তৃহরিও রাজা। ভর্তৃহরি তার প্রথম পুত্র ছিল। ঠিক আছে, ভর্তৃহরি তার প্রথম পুত্র ছিল, মানে পিতা গন্ধর্ব সেন, গন্ধর্ব সেনের দুটো পুত্র ছিল। একটাকে প্রথম পুত্র ছিল হচ্ছে তোমার ভর্তৃহরি, এবং দ্বিতীয় পুত্র ছিল চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্য আমরা যদি বলি, বিক্রমাদিত্য। ঠিক আছে, ভর্তৃহরি ছিলেন প্রথম সন্তান আর বিক্রমাদিত্য ছিলেন দ্বিতীয় সন্তান। সেই হিসাবে ভর্তৃহরি হচ্ছে প্রথম রাজা হন, তিনি রাজত্ব করেন। ঠিক আছে, তার মায়ের নাম জানা যায় না। তাহলে ক্লিয়ার হলো, গন্ধর্ব সেনের দুই পুত্র ভর্তৃহরি এবং বিক্রমাদিত্য। তাহলে বিক্রমাদিত্যের দাদা হচ্ছেন ভর্তৃহরি। আর ভর্তৃহরি কোন দেশের রাজা ছিলেন? মালব দেশের রাজা ছিলেন, তার পিতা মালব দেশের। ওকে, প্রতিটা পয়েন্ট কিন্তু মাথায় রাখবে। হ্যাঁ, এবার একটু ভালো করে লিখি, তাহলে তোমরা বুঝতে পারবে। গন্ধর্ব সেন, গন্ধর্ব সেনের দুই পুত্র, এক হচ্ছে তোমার কি বললাম, ভর্তৃহরি, বিক্রমাদিত্য, মানে দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্য। ঠিক আছে, আর বিক্রমাদিত্যের পত্নী ছিলেন হচ্ছে পিঙ্গলা। কি নাম? পত্নী হচ্ছে পিঙ্গলা। ওকে, আর তার যে গুরুদেব ছিলেন, গুরুদেব অনেক সময় প্রশ্ন দিয়ে দেয়, গুরুদেব কে বলো? গুরুদেব ছিলেন হচ্ছে গোরখনাথ। কে ছিলেন? গোরখনাথ। পরবর্তীকালে তিনি হচ্ছেন তিনি অ্যাকচুয়ালি রাজা ছিলেন, তিনি পরবর্তীকালে বৌদ্ধ মতে দীক্ষিত হন। তখন তিনি কার কাছে যান? বসুরাত। ঠিক আছে, এটা হচ্ছে বৌদ্ধ মতে স্বীকার করে। ঠিক আছে, যদিও এটা বৌদ্ধরা স্বীকার করে যে তারা বলেন তার গুরুদেব ছিলেন বসুরাত। ঠিক আছে, সেটা আলাদা ব্যাপার। চলো, তাহলে গুরুদেব হচ্ছেন গোরখনাথ, বসুরাত দুজনেই। ওকে, যদি প্রশ্ন আসে ভর্তৃহরি গুরুদেব কে? গোরখনাথ এবং বসুরাত দুজনেই। তার পিতা গন্ধর্ব সেন, তার পত্নী পিঙ্গলা, তার ভাই বিক্রমাদিত্য। ওকে, আর তিনি বেদান্ত উক্ত যে ব্রহ্ম, তিনি ব্রহ্মের উপাসক ছিলেন। তিনি কিসের উপাসক ছিলেন? তিনি হচ্ছে ব্রহ্মের উপাসক ছিলেন। বুঝতে পেরেছো? তিনি কিসের উপাসক ছিলেন? ব্রহ্মের উপাসক ছিলেন। প্রশ্ন কিন্তু, কবির পরিচয় কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট, তাই জন্য প্রতিটা কাব্য আমরা পড়বো, প্রতিটা কাব্যের পরিচয় কিন্তু লাগবেই। ওকে, না গন্ধর্ব এই ভর্তৃহরি ছিলেন হচ্ছে ব্রহ্মের উপাসক। ওকে, আর তার সময়কাল মনে করা হয় ষষ্ঠ থেকে সপ্তম শতকের মধ্যবর্তী সময় তিনি জন্মেছিলেন। ওকে, এবং রাজত্ব করেছিলেন। এবার এই সময় তিনি তিনটে গ্রন্থ রচনা করেন, তিনটে কাব্য রচনা করেন। কি কি? তিনি তিনটে কাব্য রচনা করেন। প্রথম কাব্য রচনা করেন শৃঙ্গার শতক। কি কাব্য? শৃঙ্গার শতক। দ্বিতীয় কাব্য রচনা করেন হচ্ছে নীতি শতক। আর তৃতীয় কাব্য হচ্ছে বৈরাগ্য শতক। ওকে, এছাড়া আরো একটা কাব্য আছে, যার অনেকের মত যে এই ভর্তৃহরি ও সেই ভর্তৃহরি আলাদা, আবার বলে অনেকে একই।
বাক্যপদীয়। ঠিক আছে, তার চতুর্থ কাব্য হচ্ছে বাক্যপদীয়, এটা ব্যাকরণ কাব্য। ওকে, চলো এই কাব্যতে পরে আসি। তাহলে এইটুকু ক্লিয়ার? বলো, তাহলে এইটুকু বুঝতে পারলে? ঠিক আছে, তাহলে আমরা এইটুকু দেখলাম, কবির পরিচয় মোটামুটি আমরা দেখলাম। এবার কবির সম্বন্ধে একটু জানি। এই গল্প থেকে তোমাদের একটু গল্প বলি, তাহলে খুব ইন্টারেস্টিং লাগবে হয়তো। যে আহ, ভর্তৃহরি ছিলেন রাজা, তাই তো? এবার রাজা ছিলেন, এবার অত্যন্ত ভালো রাজা ছিলেন, যেমন তেমন রাজা নয়, খুব ভালো রাজা ছিলেন, প্রজাদের মানে খুব ভালো রাখতেন, ভালোবাসতেন। ঠিক আছে, কখনো অন্যায় অন্যায় অবিচার হতে দিতেন না, রাজ্যে অন্যায় হতো না, এত ভালো ছিলেন। ঠিক আছে, তার রাজ্যে সবাই, সমস্ত প্রজারা সুখে শান্তিতে বাস করত। এই জন্য ওইখানকার ঋষিরা, কারা? ঋষি, ঋষিরা যজ্ঞ করে একটা একটা ফল, একটা ফল কি করে, মানে যজ্ঞের প্রভাব এত, ওই ফলটা কেউ যদি খায় তার বয়স কি হয়ে যাবে? কমে যাবে। তার বয়স কি হয়ে যাবে? কমে যাবে, এবং দীর্ঘ আয়ু যুক্ত হবেন, তার অনেক আয়ু বেড়ে যাবে। ঠিক আছে, গল্পটা শুনবে, যদিও এটা হচ্ছে কথামুখ সূত্রে জানা যায়। যাই হোক, এবার ঋষিরা গেছেন, ভালো করে বুঝবে, তাহলে তিনটে কাব্য বুঝতে পারবে যে কেন রচনা করেছেন। যে কি, ঋষিরা গেছেন রাজার কাছে, রাজামশাই এই আমরা এসছি, এক মিনিট, হ্যাঁ, এই আমরা এসছি, এই ফলটা আপনারা নেন, এই ফলটা আপনি খাবেন। মানে ঋষিরা এসছে কার কাছে? ভর্তৃহরির কাছে। ভর্তৃহরিকে বলছে যে মহারাজ আপনি নিন, এই ফলটা খাবেন, ভালো করে বুঝবে, আপনি খেলে আপনার দীর্ঘ আয়ু হবে। বুঝতে পারছো? এবার রাজা হচ্ছে, এবার রাজা যখন ফলটা নিল, ঋষিরা চলে গেলেন। এবার রাজা ভাবছে যে এই পৃথিবীতে আমি বেঁচে থেকে কি করব। বলছে, উনি ভাবছে যে আমার, মানে যেরকম একজন প্রেম, মানে ভর্তৃহরি, তার পত্নী, পত্নীর নাম কি? পিঙ্গলা, তাই তো? এই পিঙ্গলাকে অত্যন্ত ভালোবাসতেন। এবার ভাবছে যেরকম, তাহলে আমি বেঁচে থাকবো, ও বেঁচে থাকবে না, এটা কথা হলো না। এই ফলটা কাকে দেবো? পিঙ্গলা আমার পত্নী পাক, আমার থেকে, আমি বেঁচে থাকি আর না থাকি, আমার পত্নী যেন বেঁচে থাকে। কতটা ভালোবাসে বোঝো, নাকি? এবার পিঙ্গলা ভর্তৃহরিকে অতটা ভালোবাসে না। পিঙ্গলা ভালোবাসে ভর্তৃহরির আবার সেনাপতি আছে। ঠিক আছে, কে? ভর্তৃহরির সেনাপতি, সেই সেনাপতিকে ভালোবাসে। তাহলে ভর্তৃহরি পিঙ্গলাকে ভালোবাসে, পিঙ্গলা আবার সেনাপতিকে ভালোবাসে। পিঙ্গলা ভাবছে কি, যে ফলটাকে আমার আয়ু বেড়ে কি হবে, আমি দেশের জন্য কি বা করব, এর থেকে সেনাপতি খাক, সেনাপতি বেঁচে থাকুক, আমার ভালোবাসা তার মধ্যে বেঁচে থাকুক। বুঝতে পারলে? তা পিঙ্গলা কি করলো? সেনাপতিকে ফলটা দিয়ে দিল। এবার সেনাপতি আবার কাকে ভালোবাসে? এক নর্তকী ছিল, একদম, এক নর্তকী ছিল, না রাজাকে নয়, নর্তকী ছিল। সেই রাজার এক নর্তকী, যেখানে রাজা মশাই গান টান শুনতে যায়, সেই রাজার নর্তকীকে ভালোবাসে। ঠিক আছে, এবার সে ভাবছে যে আমি বেঁচে থেকে কি করব, এর থেকে আমার ভালোবাসা বেঁচে থাকুক। দেখো ভালোবাসার টান দেখো সবার, বলছে আমার ভালোবাসা বেঁচে থাকুক। এই জন্য কি বলছে, সেনাপতি তখন ভাবছে, যা, আমি এটা আহ, আমি খাবো না, আমার যাকে ভালোবাসি তাকে তাকে খাওয়াবো। তা নর্তকীর কাছে গেছে, গিয়ে বলছে, নর্তকী এ নাও ফলটা, তুমি খাও, তোমার আয়ু দীর্ঘ হবে। তুমি কুমারী থাকলে আমি তোমাকে সারাদিন দেখতে পারবো, তুমি নাচ করলে আমি তোমার নাচ দেখতে পারবো, আমার ভালো লাগবে, নাকি? এবার নর্তকীকে দিয়েছে। এইবার নর্তকী আবার আরেকজনকে ভালোবাসে। কাকে ভালোবাসে? নর্তকী ভালোবাসে আবার ভর্তৃহরিকে। দেখো রিসাইকেল, দেখো নর্তকী কি করছে, কি ভাবছে,
যে আমি বেঁচে থেকে কি করব, আমার সমাজে কারো দাম নেই, আমাকে সমাজে সবাই কুলোটা বলে, খারাপ বলে, আমি বেঁচে থেকে কি করব, এই জীবন নিয়ে কি করব। এর থেকে ভালো হয় যে রাজামশাই বেঁচে থাকো, রাজামশাইয়ের মতো এমন রাজা আর দ্বিতীয়বার হয়তো কেউ আসবে না, এরকম রাজা রাজ্য শাসন হয়তো কেউ করতে পারবে না। তাই এর থেকে বরঞ্চ কি রাজামশাই বেঁচে থাকুক, আমি বেঁচে থেকে কি করব, আমার ভালোবাসা বেঁচে থাকুক, রাজামশাই বেঁচে থাকুক। তা তাই সেই ফলটা কার কাছে চলে গেল আবার, আবার ভর্তুহরির কাছে। এবার রাজামশাই ভাবছে, আরে আমি দিলাম আমার ভালোবাসা আমার প্রিয়তমা পত্নীর কাছে, এখন যদি পিঙ্গলায় ফেরত দিত সেটা আলাদা ব্যাপার ছিল, কিন্তু পাচ্ছি কার কাছ থেকে ফেরত, নর্তকীর কাছ থেকে। ব্যাপারটা কি হলো, এবার তো খোঁজ নেওয়া দরকার কি করে। এবার এবার ডাইরেক্ট তো জিজ্ঞাসা করতে পারছে না পত্নীকে যে কি ব্যাপার, তুমি ফলটা না খেয়ে তুমি নর্তকীর কাছে কি করে পেলাম। সবারই প্রাণের ভয় আছে নাকি, সে রাজা হোক, পত্নীকে তো একটু ভয় লাগেই নাকি। বলো, পত্নীকে সবাই একটু ভয় পেয়েই চলে। এই হ্যাঁ হ্যাঁ, যাই হোক, যাই হোক, চলো। এবার তখন মন্ত্রীকে ডেকেছে, ভাগ্য বলো সেনাপতিকে ডাকেনি, মন্ত্রীকে ডেকেছে। ওই মন্ত্রীকে বলছে, মন্ত্রী তুমি এক কাজ করো, একটু গোপনে খবরটা নাও এই ফলটা কার কাছ থেকে কার কাছ থেকে এসেছে। এইবার খোঁজ নিতে নিতে প্রথমে খোঁজ নিয়ে টিয়ে এবার মন্ত্রী এসছে, এসে বলছে মহারাজ যদি কিছু মনে না করেন তাহলে আমি একটু কথা বলবো, এই তাহলে আমি ফলটার ব্যাপারে বলবো, কারণ জানে এখন যে কথা বলতে চলেছে এ তো মার খাওয়ার মতনই কথা নাকি। বলছে না না বলো তুমি কি বলতে চাও। তখন বলছে মহারাজ আপনার আপনি ফলটা পেয়েছেন নর্তকীর কাছ থেকে। বলছে হ্যাঁ। বলছে নর্তকী ফল পেয়েছে সেনাপতির কাছ থেকে, কারণ সেনাপতি তাকে ভালোবাসে তাই জন্য সেনাপতি তাকে ফলটা দিয়েছে। বলছে তাহলে সেনাপতি কার কাছ থেকে পেয়েছে। বলছে মহারাজ ক্ষমা করবেন, সেনাপতিকে ফল দিয়েছে আপনার পত্নী, আপনার পত্নী সেনাপতিকে ফলটা দিয়েছে, আর আপনার পত্নীকে আপনি ফলটা দিয়েছেন, আর আপনাকে যে ফল দিয়েছেন তারা হচ্ছে ঋষিরা, আর ঋষিরা সেটা যোগ্য বলে পেয়েছিল। তার মানে ঋষিরা আপনাকে ফল দিয়েছে, আপনি আপনার প্রিয়তমা পত্নীকে ফল দিয়েছেন, প্রিয়তমা পত্নী তার প্রিয়তমকে ফল দিয়েছে, আর সে আবার তার প্রিয়তমাকে ফল দিয়েছে, এইভাবে আস্তে আস্তে আপনার কাছে এসে আবার দাঁড়িয়ে গেছে। গল্পটা বুঝলে। এইবার প্রথম দিকে রাজামশাই যখন পিঙ্গলাকে ভালোবাসতো তখন শৃঙ্গার শতক রচনা করেছিলেন। এইবার যখনই এই ধোকাটা পেলেন তখন তিনি তার মধ্যে ওই যেরকম দেখবে কিছু বন্ধুরা থাকে, দেবদাস বন্ধু আছে কিনা এই গ্রুপে একটু দেখে নিও, বা তোমাদের সাথে হয়তো পরিচয় পাওয়া যায় নাকি। যেই প্রেমে ব্যর্থ হয়ে যায় তখন বলে ভাই যাই করিস তাই করিস প্রেম করিস না নাকি, জ্ঞান দেওয়া শুরু করে, তাই তো বলো, আছে কি নেই, এরকম আছে গ্রুপে। যাই হোক, সেরকমই ভর্তুহরি তারপরে কি লিখলেন, নীতি শতক রচনা করলেন। এবার তারপরে তিনি যখন বুঝলেন যে তখন নীতি শতক মানে দেবদাস হয়ে গেলেন, তারপরে ভাবলেন না আর সংসার টংসার করব না, সমস্ত তিনি রাজপাট ছেড়ে দিলেন। তখন বুঝলেন যে রাজপাটে কিছু নেই, সংসারে কিছু নেই, সবকিছু মোহমায়া। তারপরে তিনি যখন সন্ন্যাস নিলেন তখন তিনি বৈরাগ্য শতক রচনা করলেন। বুঝতে পারলে, মানে ওনার তিনটে কন্ডিশন ছিল, প্রথমে প্রেমে পড়েছিলেন তখন শৃঙ্গার শতক রচনা করলেন, যেই ব্যর্থ হলেন, যে প্রেমে ব্যর্থ হলেন তখন তিনি নীতি শতক জ্ঞান দেওয়া শুরু করলেন, তারপরে যখন মোহমায়া কেটে গেল তখন তিনি বৈরাগ্য শতক রচনা করলেন। যাই হোক এটা মজার ছলে বললাম, ব্যাপারটা এরকমই, ওনার জীবনে এরকম ঘটনা ঘটেছেন এবং তার পরিচয় আমরা নীতি শতক থেকে পাবো। এই যে আমি ঘটনাটা বললাম না, এই ঘটনার রেশ তোমার এর মধ্যে আছে, নীতি শতকের মধ্যে রয়েছে। বলো এই কাহিনীটা বুঝতে পারলে ব্যাপারটা। হুম। দেখো এত বড় কবি, উনিও প্রেমে পড়েছেন, ব্যর্থ হয়েছেন, তবেই দেবদাস হয়ে তিনি কাব্য তারপরে কাব্য রচনা করতে পেরেছেন নাকি। চলো নীতি শতকে কি আছে,
আমাদের বিশেষ বিশেষ কিছু জানতে হবে। নীতি শতকের শ্লোক সংখ্যা, শ্লোক কতগুলো? ১০০-র উপরে, টোটাল শ্লোক ১১১টা যদি আমরা নীতি শতকে ১০০টার বলি। এখানে রস কি আর রস আছে? শৃঙ্গার ও, যেহেতু জ্ঞান আছে, জ্ঞান মানেই হচ্ছে শান্ত, শৃঙ্গার আর শান্ত রস আছে। ঠিক আছে? ছন্দ, ছন্দ বেশিরভাগ ছন্দ আমার শার্দূল বিকৃত, শার্দূল বিকৃত, আর একটা হচ্ছে শিখরিণী। মেন ছন্দ এই দুটো, ঠিক আছে? শিখরিণী ছন্দ। আচ্ছা, গুণ, গুণ কি আছে? গুণ হচ্ছে প্রাসাদ ও মাধুর্য। আর গুণ, রীতি, এগুলো খুব ইম্পর্টেন্ট কিন্তু। রীতি হচ্ছে বৈদর্ভী, অধিকাংশ জায়গাতেই এই গুণ আর এই রীতি দেখা যায়। ঠিক আছে? এইগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে মুখস্থ রাখবে কিন্তু। ঠিক আছে? তাহলে শ্লোক হয়ে গেল। এবার অলংকারে আসি। কি অলংকার এখানে বেশি দেখা যায়? এখানে যে অলংকারটা দেখা যায় সেটা হচ্ছে নিদর্শনা। বেশিরভাগ অলংকার হচ্ছে নিদর্শনা অলংকার দেখা যায়। আর ভাষাটা খুব সহজ সরল। ভাষাটা কেমন? অনেক সময় প্রশ্ন দেয় ভাষা কেমন? সহজ, সরল এবং সুবোধ্য, যাতে তোমরা পড়লেই বুঝতে পারো এমন সহজভাবে তিনি রচনা করেছেন। ঠিক আছে? আর এই নীতিশতক কাব্যটাকে, এটা কোন শ্রেণীর কাব্য? কে বলতে পারবে? এটা কোন শ্রেণীর কাব্য? এটা হচ্ছে মুক্তক। কোন শ্রেণীর? এটা হচ্ছে মুক্তক কাব্য। এটা কি কাব্য বলা হয়? এটা মুক্তক শ্রেণীর কাব্য। ঠিক আছে? মুক্তক কাকে বলে? মুক্ত মানে, মানে আমরা যেরকম ধরো কোনো কাব্য যখন আমরা পড়ি, ব্যাপারটা বুঝবে, মাঝখান থেকে যদি পড়ি কিছু বুঝতে পারবো কি? হঠাৎ করে মাঝখান থেকে পড়া শুরু করলাম, বলো, বোঝা যায় কি? বোঝা যায় না, তাই তো? মুক্তক কাব্য হচ্ছে সেই কাব্য যে কাব্যগুলোকে যেখান থেকেই পড়ো না কেন, আলাদা আলাদা শ্লোক, যেখান থেকে পড়ো তুমি বুঝতে পারবে। অর্থাৎ প্রত্যেক এক এক, কোন শ্লোকের সাথে কোন শ্লোকের মিল নেই, প্রতিটা শ্লোক স্বতন্ত্র, প্রতিটা শ্লোকই স্বতন্ত্র, আগে পরের সাথে কোনো মিল নেই। বুঝতে পেরেছো? প্রতিটা শ্লোকই কি স্বতন্ত্র শ্লোক, আলাদা শ্লোক, যে আগের পরের সঙ্গে কোনো মিল নেই, শুধু জ্ঞানের বাণী দেওয়া আছে। ঠিক আছে? যেহেতু এটা মুক্ত, প্রতিটা শ্লোকই মুক্ত, প্রতিটা শ্লোক কি স্বাধীন মানেই মুক্ত, কারণ আগের সাথে কোনো মিল নেই, তাই জন্য এই কাব্যকে বলা হয় মুক্তক শ্রেণী কাব্য। বুঝতে পারলে? যে কাব্য প্রতিটা শ্লোক, যে কাব্যের প্রতিটা শ্লোকে স্বতন্ত্রভাবে রস আস্বাদন করা যায় সেই শ্রেণীর কাব্যকে মুক্তক কাব্য বলা হয়। বলো, বুঝতে পারলে কি পারলে না? আর এই মুক্তক শ্রেণীর প্রথম কাব্যই হচ্ছে নীতিশতক। ঠিক আছে? এই নীতিশতকই হচ্ছে মুক্তক শ্রেণীর প্রথম কাব্য। যদি প্রশ্ন আসে মুক্তক শ্রেণীর একটা কাব্য বলে, সেটা নীতিশতক। প্রথম কাব্য যদি বলে, সেটাও হচ্ছে নীতিশতক। ঠিক আছে? ক্লিয়ার? এবার এবার আসি, এরপর হচ্ছে মঙ্গল। এবার আমরা পদ্ধতি দেখব। পদ্ধতিতে বিভক্ত। ঠিক আছে? কিসে বিভক্ত? পদ্ধতিতে। নীতিশতকে টোটাল মঙ্গলাচরণ ধরে, মঙ্গলাচরণকে আমরা যদি পদ্ধতি ধরি, একটা পদ্ধতি ধরি, তাহলে মঙ্গলাচরণ ধরে টোটাল 11টি পদ্ধতি আছে। কটি পদ্ধতি? নীতিশতকমে যদি বলা হয় মঙ্গলাচরণ ধরে কটি পদ্ধতি আছে, তাহলে বলবো 11টি। আর যদি বলে নীতিশতকমে কটি পদ্ধতি আছে, তাহলে বলবো 10টি। মঙ্গলাচরণ ধরে 11টি উল্লেখ করা থাকবে। বুঝতে পারলে কি পারলে না বলো? মঙ্গলাচরণ ধরে টোটাল 11টা পদ্ধতি আছে। এমনি অ্যাকচুয়ালি 10টা পদ্ধতি, কিন্তু মঙ্গলাচরণকে যদি ধরা যায় তাহলে টোটাল 11টা পদ্ধতি রয়েছে। আচ্ছা, বাকিরা কি বুঝতে পারছো না? ঠিক আছে। এরপরে আমরা দেখি যে 11টা পদ্ধতির নাম আমাদের কিন্তু মুখস্থ রাখতে হবে। 10টা পদ্ধতি, প্রথম হচ্ছে মঙ্গলাচরণ গেল, বাকি 10টা পদ্ধতির নাম বলি। একটা হচ্ছে অজ্ঞ পদ্ধতি, অজ্ঞ বা মূর্খ নিন্দা, অজ্ঞ বা মূর্খ নিন্দা পদ্ধতি। দ্বিতীয় হচ্ছে বিদ্যৎ পদ্ধতি। তৃতীয় মান শৌর্য পদ্ধতি।
চতুর্থ অর্থ পদ্ধতি, পঞ্চম দুর্জন পদ্ধতি, আমি পদ্ধতিগুলো লিখছি না, ষষ্ঠম সুজন পদ্ধতি, সপ্তম পর উপকার পদ্ধতি, অষ্টম ধৈর্য, তারপর নবম দৈব, আর দশম হচ্ছে কর্ম। ঠিক আছে, বুঝতে পারলে? দেখো প্রথমে অজ্ঞানতা আসে, তারপরে বিদ্যা আসে, বিদ্যা আসলে অহংকার আসে, মান ও শৌর্য আসে, তারপরে অহংকার থেকে আস্তে আস্তে টাকা পয়সা উৎপন্ন হতে থাকে, ধন সম্পত্তি আসে, তারপরে কি মানে অর্থ পদ্ধতি, তারপরে বেশি টাকা হয়ে গেলে তখন খারাপ মানুষ হয়ে যায় নাকি। এটা মনে রাখার পদ্ধতি বললাম। প্রথমে অজ্ঞাততা আসে মানে অজ্ঞ পদ্ধতি বা মূর্খ নিন্দা, তারপরে বিদ্যান আসে, বিদ্যা থেকে অহংকার মানে মান শৌর্য আসে, তার থেকে টাকা পয়সা আসে, অর্থ আসলে আমাদের দুর্জন হয়ে যায়। ঠিক আছে, এবার সুজন ব্যক্তিদের কথা দেখি, 6 নম্বর থেকে সুজন। সুজন হচ্ছে, সুজন কি করে, ভালো ব্যক্তি ভালো পরের উপকার করে, তাদের মধ্যে ধৈর্য থাকে, তারা দেবতার সমান এবং কর্ম করতে থাকে। এটা জাস্ট এটা বোঝার মানে মনে রাখার একটা পদ্ধতি আমি বললাম। ঠিক আছে, তোমাদের তোমাদের মতো মনে রাখবে। বুঝতে পারলে? একদম পর পর মনে রাখবে। ওকে, চলো এবার আমরা যেটা পড়বো, এটা তো হয়ে গেল আমাদের নীতি শতক সম্বন্ধে আমরা একটু জানলাম। এইবার নীতি শতক আমরা মঙ্গলাচরণ থেকে শুরু করব, নীতি শতক পাঠ। আজকে মঙ্গলাচরণটা পড়বো, মঙ্গলাচরণ বিষয়ে সমস্তটা জানবো। ঠিক আছে, দেখতে পাচ্ছ? ঠিক আছে, কি বলছে, দিক কালাদ্যানবিচ্ছিন্ন অনন্ত চিন্মাত্র মূর্তয়ে স্বানুভূতৈকমানায় নমো শান্তয় তেজসে। বলছে দিক কালাদ্যানবচ্ছিন্ন অনন্ত চিন্মাত্র মূর্তয়ে স্বানুভূতে কমানায় নমো শান্তায় তেজসে। বলছে নমো, নমো, নমো মানে নমস্কার। আচ্ছা, নমো শব্দ থেকে কোন বিভক্তি হয়? চতুর্থী। এবার দেখো একদম নমস্তি স্বাহা সার্ধলং বাসর যোগাচ্চ, তাই তো? আচ্ছা যাই হোক, নম শব্দ থেকে চতুর্থী বিভক্তি হয়। দেখো চতুর্থী বিভক্তি কোথায় কোথায় আছে? স্বানুভূত একমানায় শান্তায় চতুর্থী, তেজসে তেজস শব্দ ব্যঞ্জনান্ত শব্দ, একার থেকে চতুর্থী হয়, এটাও চতুর্থী, এটাও চতুর্থী, এটাও চতুর্থী, এটাও চতুর্থী। মানে কি নমো তেজসে, মানে কি তেজকে নমস্কার। বলছে নমো তেজসে, তেজকে নমস্কার। কোন তেজ? তেজ মানে জ্যোতি, সেই জ্যোতিকে নমস্কার। কোন জ্যোতি? শান্তময়া, যে শান্তময় যে জ্যোতি। জ্যোতি কখনো শান্ত হয়? সূর্য থেকে যখন তাপ দেয় তখন আমরা উত্তপ্ত হয়ে উঠি, তাই তো, গরম হয়ে যায় শরীর, হয় কি হয় না? বলছে এমন তেজ, যে তেজের তেজত্ব নেই, শান্তি শান্তি আছে, শান্ত সমগুণ রয়েছে, শান্তময় তেজকে নমস্কার। নমো তেজ শান্তময় তেজসে, নমস্কার জানায় সেই শান্তময় তেজকে, নমস্কার জানায়। কোন তেজ? এখানে কোন তেজের কথা বলছে বলতো? এখানে শান্ত তেজ, শান্তময় তেজ কি? সেই ব্রহ্ম। শান্তময় তেজ মানে পরম ব্রহ্মকে বোঝাচ্ছে, সেই শান্তময় পরম ব্রহ্ম, ব্রহ্মকে নমস্কার। তাহলে প্রথমেই পরম ব্রহ্মকে নমস্কার জানালেন, সেই শান্তময় জ্যোতিকে, শান্তময় তেজকে, শান্তময় তেজময় সেই ব্রহ্মকে নমস্কার করলেন। কেমন ব্রহ্ম? বলছে স্বানুভূতি একমান আনায়, স্বানুভূতিম একম আনায়, যে
যাকে একমানায় স্ব অনুভূতি, স্ব মানে কি, এখানে যদি ভাঙি, স্ব অনুভূতি একমানায় মানে কি, স্ব মানে কি বলো, স্ব মানে নিজের, স্ব অনুভূতি, ভালো করে বোঝো, অনুভূতি একা আছে, তাহলে একমানায় কি বলছে, স্ব নিজের অনুভূতির দ্বারা যাকে জানা যায়, যাকে মানে অন্য কারো, তোমাকে আমি বলে দিলাম যে এই হচ্ছে ব্রহ্ম, তুমি বুঝতে পারবে না, তোমাকে নিজেকেই অনুভূতি করতে হবে, তোমাকে নিজেকেই অনুভূতি করতে হবে, তুমি নিজেকেই বুঝতে হবে যে হ্যাঁ এটাই ব্রহ্ম, সেই সেই পরম জ্যোতি, পরম শান্তময় সেই পরম জ্যোতি পরম ব্রহ্মকে নমঃ, নমস্কার জানাই। বুঝতে পারলে? যদি প্রশ্ন আসে এখানে কাকে নমস্কার করা হচ্ছে, পরম ব্রহ্ম সেই শান্তময় জ্যোতিকে নমস্কার করা হচ্ছে, সেই শান্তময় পরম ব্রহ্মকে, পরম জ্যোতি অর্থাৎ ব্রহ্মকে নমস্কার করা হচ্ছে। বুঝতে পারলে? আচ্ছা, এই জ্যোতিকে কিভাবে জানা যায়, এই জানার উপায় কি, আত্মজ্ঞান, একদম নিজের অনুভূতির দ্বারা, স্ব অনুভূতির দ্বারা, নিজের অনুভূতির দ্বারা একমাত্র কি করা যায়, ইনাকে জানা সম্ভব, তাই তো? ইনাকে জানতে গেলে একমাত্র অনুভূতির দরকার পড়বে, অনুভূতি ছাড়া, নিজের অনুভূতি ছাড়া তুমি একে জানতে পারবে না। এছাড়া আরো কি বলছে দেখো, দিক কালাদি অনবচ্ছিন্ন অনন্ত চিন্মাত্র মূর্তায়, যদি আমি ভাঙি, দিক প্লাস কালাদি অনবচ্ছিন্ন, দেখো অনন্ত চিদ চিন্মাত্র মূর্তয়ে, ঠিক আছে, ওকে, বলছে দিক কাল প্রভৃতি, বলছে দিক কাল প্রভৃতি, দিক কাল দিয়ে কি হয়, পরিমাপ করা যায়, বলছে দীপ কালাদি অনবচ্ছিন্ন, যাকে দিক কাল প্রভৃতির দ্বারাও যাকে মাপা যায় না, যে এই সে এই সময়ের মধ্যে হবে, ওই থেকে ওই সময়ের মধ্যে হবে, এই দিকে থাকে ওই দিকে থাকে, কোনোভাবেই যাকে মাপা যায় না, দিক কাল প্রভৃতির দ্বারা যাকে মাপা যায় না, এমন শান্তময় জ্যোতিকে নমস্কার, যে জ্যোতিকে নিজের উপলব্ধির দ্বারা জানা যায়, এমন জ্যোতিকে নমস্কার জানাচ্ছে, যাকে কি, কোন জ্যোতিকে নমস্কার জানাচ্ছে, যা যাকে দিক কাল প্রভৃতি দ্বারা মাপা যায় না, যে কি অনন্ত, অনন্ত মানে কি, যার অন্ত নেই, যার শেষ নেই, যিনি অনন্ত, চিন্মাত্র মূর্তয়ে, যিনি জ্ঞানময়, যার শুধু জ্ঞানই আছে, যিনি হচ্ছে জ্ঞানময় স্বরূপ, বুঝতে পারছো, যিনি জ্ঞানময় স্বরূপ, যিনি যাকে নিজে মানে তাহলে কি বুঝলাম আমরা, যাকে দিক কাল আদি প্রভৃতির দ্বারা মাপা যায় না, যিনি অনন্ত, যিনি জ্ঞান স্বরূপ, যাকে কি নিজের অনুভূতির দ্বারাই একমাত্র উপায়, যাকে নিজের অনুভূতির দ্বারাই তাকে জানা যায়, সেই শান্তময় পরম ব্রহ্মকে, পরম জ্যোতিকে নমস্কার জানাই। বলো বুঝতে পারলে কি পারলে না, বাকিরা সবাই বুঝতে পেরেছো? চলো, এবার আমরা তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছো, যদি কোথাও কোনো প্রশ্ন থাকে বলতে পারো এখানে, তারপরে আমরা এই মঙ্গলাচরণ বিষয়ে একটু আলোচনা করব, ঠিক আছে? যদি প্রশ্ন আসে যে এই শান্তময় জ্যোতিকে আহ, কি দ্বারা মাপা যায় না, দিককাল প্রভৃতি দ্বারাও মাপা যায় না, কেমন এটা দিককাল প্রভৃতি দ্বারা মাপা যায় না, প্রশ্ন আসতে পারে শান্তময় জ্যোতি কেমন, যা দিককাল প্রভৃতির দ্বারা মাপা যায় না, অনন্ত জ্ঞান স্বরূপ, নিজের উপলব্ধি দ্বারা একমাত্র জানা যায়, ঠিক আছে? বুঝতে পেরেছো? প্রতিটা প্রশ্ন প্রতিটা লাইন কিন্তু ইম্পর্টেন্ট, এই জন্য ভালো করে এটা পড়বে। চলো, তাহলে এখানে যে ছন্দটা রয়েছে, কি ছন্দ, অনুষ্টুপ ছন্দ রচিত হয়েছে। চলো,
এখানে কাকে নমস্কার করা হয়েছে? পরম ব্রহ্ম, পরম জ্যোতি, পরম ব্রহ্ম, দুটোই পরম জ্যোতি পরম ব্রহ্মকে নমস্কার করা হয়েছে। ক্লিয়ার? এবার এবার আসি মঙ্গলাচরণ। আচ্ছা একটু মিউট করো। মঙ্গলাচরণ হচ্ছে, আমার কথাটা রিপিট হচ্ছে বারে বারে। ঠিক আছে, এবার ঠিক আছে। মঙ্গলাচরণ তিন প্রকার। মঙ্গলাচরণ ক প্রকার? তিন ধরনের মঙ্গলাচরণ হয়। এক হচ্ছে নমস্কারাত্মক, নমস্কার আত্মক। দ্বিতীয় হচ্ছে এক মিনিট, হ্যাঁ, দ্বিতীয় হচ্ছে আশীর্বাদাত্মক। কি হলো? দ্বিতীয় হচ্ছে আশীর্বাদাত্মক। আর তৃতীয় হচ্ছে বস্তু নির্দেশাত্মক। অনেক সময় প্রশ্ন করে যে মঙ্গলাচরণ কত প্রকার। ঠিক আছে, এবার মঙ্গলাচরণের ভাগ বুঝলাম তিন প্রকার: নমস্কারাত্মক, আশীর্বাদাত্মক, বস্তু নির্দেশাত্মক। আচ্ছা নান্দি ক প্রকার? নান্দি, নান্দি হচ্ছে চার প্রকার। একদম গুড। কি কি? নম নমস্কৃতি, আশি পত্রাবলী, মাঙ্গলিকি, আশি মানে আশীর্বাদাত্মক, আর হচ্ছে পত্রাবলী। ঠিক আছে, চলো অনেকগুলো একটু বিষয়গুলো জানি। নমস্কারাত্মক মঙ্গলাচরণ, প্রথমে মঙ্গলাচরণে আসি। যেখানে নমস্কার করা হয়, যেখানে কারো কোনো দেবতা, কোনো রাজা বা কারো পিতামাতা, যাই হোক কোনো গুরুজনদের প্রতি যখন নমস্কার থাকে খুব বোঝানো হয়, তখন সেই মঙ্গলাচরণকে আমরা বলবো নমস্কারাত্মক মঙ্গলাচরণ। ওকে? যেখানে এবার আশীর্বাদাত্মক মানে কি? যেখানে আশীর্বাদ করা হয় যে সবাই মানে এরকম যেরকম হচ্ছে তোমার ওই অভিজ্ঞান শকুন্তলমে আছে যে অষ্টধারী অষ্টমূর্তিধারী শিব তোমার রক্ষা করুক। স্বপ্ন বাসব দত্তমে আছে যে বলরাম তোমার, বলরামের বাহু যেন তোমাদের রক্ষা করে, তোমাকে রক্ষা করে। এগুলো কি? এগুলো আশীর্বাদ করছে নাকি? তোমাকে রক্ষা করে মানে কি? তোমার আশীর্বাদ করছে। তাহলে এই মঙ্গলাচরণ সেরকম, সেই মঙ্গলাচরণ যেখানে আশীর্বাদ করা হয় সেই মঙ্গলাচরণকে বলা হয় আশীর্বাদাত্মক মঙ্গলাচরণ। বুঝতে পারলে? নেক্সট আছে বস্তু নির্দেশাত্মক মঙ্গলাচরণ। মানে কি? যেখানে হচ্ছে মেন কাহিনী শুরু হয় শ্লোক থেকে, মানে মঙ্গলাচরণ থেকে মেন কাহিনী শুরু হয়। আমরা যেরকম দেখি যে এখানে দেখো মেন কাহিনী কিন্তু শুরু হয়নি। নীতি শতকে আমরা যখন দেখছি এখানে নমস্কার করা হচ্ছে একজনের প্রতি, তাই তো? এখানে কিন্তু কাহিনী শুরু হয়নি। কিন্তু এমন এমন কাব্য আছে যেখানে কি হয় যে মেন কাহিনী শুরু হয়ে যায়। যেমন ধরো হচ্ছে কিরাতার্জুনিয়ামে, কিরাতার্জুনিয়াম, মেঘদূত, এগুলো যখন দেখবে এগুলো মেন কাহিনী প্রথম থেকে শুরু হয়ে গেছে, তাই তো? মেন কাহিনী প্রথম থেকে শুরু, প্রথম শ্লোক থেকে শুরু হয়ে গেছে। ওটা কোনো মঙ্গলাচরণ টঙ্গলাচরণ নেই ধরা গেলে, মানে আছে কিন্তু বলছি মঙ্গলাচরণ থেকেই মেন কাহিনী শুরু হয়ে গেছে। ঠিক আছে? এমন যে সমস্ত মঙ্গলাচরণ, যে মঙ্গলাচরণে কাহিনী রয়েছে, মেন কাহিনী রয়েছে, শুরু হয়ে গেছে, সেটাকে বলা হয় বস্তু নির্দেশাত্মক মঙ্গলাচরণ। তাহলে ভুল করবে না মঙ্গলাচরণ আর নান্দির মধ্যে। অনেকেই ভুল করে বসো, নান্দিতেও ৩ বলে ফেলো বা মঙ্গলাচরণে ৪ বলে ফেলো। না, মঙ্গলাচরণ ৩ প্রকার, নান্দি হচ্ছে ৪ প্রকার। ক্লিয়ার? মঙ্গলাচরণ ৩ প্রকার বুঝতে পারলে? এবার নান্দিতে একটু বলে দেই। নান্দি হচ্ছে নমস্কৃতি, যেখানে নমস্কার করা হয়। আশি মানে যেখানে আশীর্বাদ দেওয়া হয়। মাঙ্গলিকী যেখানে মঙ্গল কামনা করা হয়। আর পত্রাবলী, পত্রাবলী মানে যেখানে হচ্ছে মঙ্গলাচরণের মধ্যে দিয়ে ঘটনার সূত্রপাত হয়। যেখানে মঙ্গলাচরণের মধ্যে দিয়ে সম্পূর্ণ ঘটনাকে বর্ণনা করা হয়ে থাকে, তেমন নান্দিকে বলা হয় পত্রাবলী। ক্লিয়ার? বলো এইটুকু বুঝ। হ্যাঁ বলো। একদম একদম অষ্টাপদা, অষ্টাপদা পত্রাবলী। যাই হোক, এবার কথা বলো, তাহলে এখানে যে মঙ্গলাচরণটা হয়েছে এটা কি ধরনের মঙ্গলাচরণ? নমস্কারাত্মক মঙ্গলাচরণ। তাহলে বুঝতে পারলে? তাহলে এখান থেকে যতগুলো প্রশ্ন হয় যে এখানে কার প্রতি মঙ্গলাচরণ করা হয়েছে?
পরম ব্রহ্ম পরম, হ্যাঁ, পরম ব্রহ্ম বা পরম জ্যোতির প্রতি মঙ্গলাচরণ করা। সেটা কেমন? এই পরম ব্রহ্ম পরম জ্যোতি কেমন? সেটা হচ্ছে শান্তময়। হুম। এক এক করে বলো। দিক কাল দ্বারা একে পরিমাপ করা যায় না। এ হচ্ছে অনন্ত, এ হচ্ছে জ্ঞানময়, আর এ হচ্ছে একে নিজের অনুভূতির দ্বারা, উপলব্ধির দ্বারা একমাত্র উপায় যেটা, নিজের উপলব্ধির দ্বারা একে জানা সম্ভব। এ হচ্ছে শান্তময়, তেজোময়, এমন পরম ব্রহ্মকে নমস্কার জানাচ্ছে। কোন ছন্দে? অনুষ্টুপ ছন্দে নমস্কার জানাচ্ছে। আর এটা এই পদ্ধতির নাম কি? মঙ্গলাচরণ পদ্ধতি। এই পদ্ধতির নাম কি? মঙ্গলাচরণ পদ্ধতি। বলো, ক্লিয়ার হলো? এরপরের দিন আমরা অর্থ, মানে মূর্খ পদ্ধতি অথবা মূর্খ পদ্ধতি, এরপর মূর্খ পদ্ধতি শুরু হবে, আমাদের প্রথম পদ্ধতি শুরু করব। ঠিক আছে? পরের দিন থেকে। বলো, এইটুকু ক্লিয়ার হয়েছে কি হয়নি? বুঝতে পেরেছো পুরোটা? কারো কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্তই থাক।